হঠাৎ বড় আব্বু লক্ষ্য করলেন সেই লোকটা তাকে হাতের ইশারায় বাড়ির রাস্তা দেখাচ্ছেন, যেন বলতে চাচ্ছেন তুমি বাসায় যাও, এখানে থেকো না, এক্ষুনি চলে যাও। হঠাৎ বড় আব্বুর পা যেন তার অজান্তেই সেই ঢালো রাস্তার দিকে অনেক জোরে জোরে চলতে শুরু করলো। তিনি দৌড়াতে শুরু করলেন। এক দৌড়ে বড় আব্বু বাসার দরজায় এসে মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি মাসুম আছি আপনাদের সাথে এবং শুরু হয়ে গেল ভূতের ডাকের আরও একটি নতুন এপিসোড এবং আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমরা যে প্রতিনিয়ত আপনাদের কাছে ঘটনাগুলো লিখছি এবং পাঠাচ্ছি, আশা করছি আপনারা অনেক এনজয় করেন এবং ভালো লাগে আপনাদেরকে। সো আজকেও আমরা খুব ইন্টারেস্টিং জিনের জানাজা এবং সাথে আরও কিছু ঘটনা আছে যেগুলো আমরা শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর প্রতিনিয়ত যেভাবে আমরা ঘটনার শুরুতে একটা ইমেল দিয়ে শুরু করি, ঠিক সেভাবে আমরা একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম মাসুম ভাই, সকল লিসেনারদেরকেও আমার সালাম ও শুভেচ্ছা। আমি জানি আপনি ভালো আছেন এবং ভালো দরে আছেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার বাসা রাজশাহী জেলা মোহনপুর উপজেলা গোছা গ্রামে। আমার কাছে অনেক ঘটনা আছে আর অনেকবার পাঠাতে চেয়েছি, বাট পাঠানো হয়ে ওঠেনি, তাই অবশেষে আজ লিখতে বসলাম। আজ আমি আমার বড় আব্বুর জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। যদি সিলেক্টেড হয় আপনি পড়ে শোনালে খুব খুশি হব। শুরুতেই আমি আমাদের গ্রামের বর্ণনা দেই, না হলে অনেক কিছুই বোঝা যাবে না। আমাদের গ্রামে দুই পাশ দিয়ে দুইটা লম্বা আর অনেক চওড়া বিল। সেই দুই বিলের আর গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে একটি মাটির রাস্তা। সেই মাটির রাস্তা ধরে ঘেঁষে গ্রামের ঠিক মাঝখানে একটি বাজার, যেখানে কিছু দোকান আর ছোট একটি মাঠ। সেই মাঠের সপ্তাহে 2 দিন হাট বসে। আর আমাদের বাসায় যেতে হলে সেই মাঠ ঘেঁষে চিকন ঢালু রাস্তা ধরে বিলের দিকে যেতে হয়। একদম বিল ঘেঁষে আমাদের বাড়ি। আমার বড় আব্বুরা 6 ভাই 3 বোন। যে বড় আব্বুর সাথে ঘটনাটি ঘটেছে তিনি ভাই বোনদের মধ্যে অষ্টম। তার সাথে যখন এই ঘটনাটি ঘটে তখন তার বয়স 20-21 বছর। আমাদের গ্রামটি শহর থেকে অনেক বাহিরে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনি। গ্রামে যেভাবে মানুষের বসবাস সেটাও শুরু হয়নি। আমাদের পাড়ায় মাত্র কয়েকটি পরিবার। আমার বড় আব্বু তখন কলেজে পড়েন। তিনি ছোট থেকে অনেক চঞ্চল আর দুষ্ট টাইপের। এই জন্য আমার দাদুর কাছে অনেক বকাঝকা আর প্রায় মার খেতেন। তবুও তিনি এতটুকু বলতে যাননি। 1980 সাল। গ্রামে শিক্ষার আলো নেই বললেই চলে, আর জিন ঘটিত ঘটনা রহরহই ঘটে। আমাদের গ্রামের এবং আশেপাশের গ্রামে তখন অনেক বেহুলাপালা, যাত্রাপালা আর মাদারের গানের আসর বসত প্রতি রাতে। সেইবার সকালে গ্রামের পাশের গ্রামের মাদারের গানের আসর বসেছিল। প্রতিদিন সবার কাজ শেষে অনেক রাত ধরে সেই গানের আসর চলত। আমার বড় আব্বু সেই দিন সকালে প্ল্যান করেন আজ রাতে গান শুনতে যাবেন। সেজন্য দিনের সব কাজ শেষ করে সম্পূর্ণ তৈরি হতে থাকেন রাতের জন্য। আমার দাদু জানলে তাকে যেতে দেবেন না এবং অনেক মারবেন, তাই ভয়ে তিনি আমার দাদিকে জানান আজ গান শুনতে যাবেন, যেন কেউ জানতে না পারে এবং তার রাতের খাবার যেন তার রুমে ঢেকে রাখা হয়। আর অনেক রাতে তিনি ডাকলে যেন দরজা খুলে দেওয়া হয়, যাতে আমার দাদু কিছু টের না পান। ব্যাস, তিনি আমার দাদিকে সব বুঝিয়ে দিয়ে একাই বের হয়ে পড়লেন গান শুনতে। তখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে সবাই চলাচল করতেন, আর যেহেতু রাত্রে বের হয়েছিলেন তাই এত রাতে তিনি কোনো ভ্যান পেলেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন হেঁটেই যাবেন। তিনি প্রায় 1 ঘন্টা হেঁটে সেই গানের আসরে উপস্থিত হন। তিনি কোনো সমস্যা ছাড়াই সেখানে যান, আর তার কাছে কোনো কিছুই অ্যাবনর্মাল মনে হয়নি। গান শেষ হতে হতে রাত 2টা। তিনি গানের আসর শেষ হলে বাসায় আসার জন্য হাঁটা শুরু করলেন। তিনি ভেবেছিলেন যাওয়ার সময় হয়তো গ্রামে কারো না কারো দেখা পাবেন, কিন্তু তিনি অনেক খুঁজেও কাউকে না পেয়ে একাই হাঁটা শুরু করলেন। তিনি এবার আসার সময় কেমন যেন তার ভয় ভয় লাগছিল, গা ভারী হয়ে আসছিল, তাও তিনি সাহস রেখে হাঁটা শুরু করলেন। রাত তখন 3টা। চারদিকে ধুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক, শিয়াল কুকুরের ডাকও। রাস্তার ধারে তেমন কোনো বাড়ি নেই
এভাবে কিছুক্ষণ হাঁটার পর তিনি আমাদের গ্রামে সেই বাজারের একদম কাছে চলে আসলেন। তিনি বাসায় আসার জন্য সেই মাঠের কিনারা দিয়ে ঢালু রাস্তায় পা বাড়াতেই হঠাৎ খেয়াল করলেন এতক্ষণ তিনি যে ঘুটঘুটে অন্ধকারে হাঁটছিলেন, হঠাৎ যেন সেই গা ছমছম করা অন্ধকার নেই। মনে হচ্ছে ভরা পূর্ণিমার আলোতে সব যেন ঝকঝক করছে। তিনি ভাবলেন হয়তো কি সকাল হয়ে গেছে, কিন্তু এত দ্রুত কিভাবে অন্ধকার থেকে সকাল হবে? তিনি তখনও কোনো ভয় বা ভয়ের মতো কিছু টের পাননি। হঠাৎ তিনি একটু দূরে কিছু একটা মুভমেন্ট ফিল করলেন, যেন অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে কিছু করছে, আর সেখানে যেন অনেক আলোতে ভরা, অনেকগুলো সাদা ধবধবে বাল্ব একসাথে জ্বলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনি, আর এত রাতে এত মানুষ কিভাবে আসবে? এখানে তার অজান্তেই যেন গা ঠান্ডা হয়ে আসছিল। তিনি তাও মনের মধ্যে একটা কিউরিসিটি থেকেই সেই মাঠের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন। একটু সামনে এগিয়ে যেতেই তিনি দেখলেন এখানে সাদা জুব্বা টাইপের কাপড় পরা অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আর সামনে লাশ রাখার খাটিয়ার মতো কিছু একটা আছে। তিনি ভাবলেন এত রাতে এখানে কারা জানাজা পড়বে? আর আমাদের গ্রামের আজকেই বা মারা গেল কে? সন্ধ্যায় তো কারো মৃত্যুর সংবাদ শুনিনি, তার মানে তখনও কোনো অ্যাবনর্মাল কিছু ফিল হয়নি। তিনি ভাবলেন জানাজা যখন তখন দাঁড়িয়ে যায় কাতারে। এভাবে তিনি সেই লোকদের সাথে দাঁড়াতে হঠাৎ খেয়াল করলেন পাশের লোকটা তার দিকে বারবার তাকাচ্ছে। তিনি ভাবলেন হয়তো পরিচিত কেউ হবে। এই ভেবে তিনি তার দিকে তাকালেন, কিন্তু তিনি যা দেখলেন তা কোনোদিন কেউ দেখতে চাইবে না। তিনি দেখলেন একজন বয়স্ক লোক, তার চেহারা যেন চাঁদের আলোর মতো ঝকঝকে, দুটো চোখ। তিনি ভয়ে যেন পাথর হয়ে গেলেন। কি করবেন কিছুই মাথায় আসছিল না, যেন পুরো শরীর শক্ত হয়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথাও বেরোচ্ছিল না। হঠাৎ বড় আব্বু লক্ষ্য করলেন সেই লোকটা তাকে হাতের ইশারায় বাড়ির রাস্তা দেখাচ্ছেন, যেন বলতে চাচ্ছেন তুমি বাসায় যাও, এখানে থেকো না, এক্ষুনি চলে যাও। হঠাৎ বড় আব্বুর পা যেন তার অজান্তেই সেই ঢালো রাস্তার দিকে অনেক জোরে জোরে চলতে শুরু করলো। তিনি দৌড়াতে শুরু করলেন। এক দৌড়ে বড় আব্বু বাসার দরজায় এসে মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হলেন। কিন্তু বড় আব্বু নাকি দৌড়ের সময় একবারও পিছনে তাকাননি। আর তার চিৎকার শুনে আমার দাদু, দিদা সবাই অনেক দ্রুত ঘর থেকে বের হয়ে আসলেন। দরজা খুলে দেখেন বড় আব্বু অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে নিয়ে গেলেন। সেদিন রাতে আর তার জ্ঞান ফেরেনি। পরদিন সকালে যখন তার জ্ঞান আসে, সবাই জিজ্ঞেস করলেন কি হয়েছিল। তার সাথে বড় আব্বু সবাইকে সবকিছু খুলে বললেন। সব শুনে আমার দাদু বড় আব্বুকে অনেক বকাঝকা করলেন, আর আমার দাদিকেও কেন যে তাকে যেতে দিয়েছে এই জন্য আর কি অনেক বকাঝকা করলেন। এরপর আমার দাদু গ্রামের এক কবিরাজকে ডেকে আনলেন। সেই কবিরাজ আমার বড় আব্বুকে পানি পড়া দেন এবং একটা তাবিজ দেন। বলেন যে তার সেই রাতে বাইরে যাওয়া মোটেও উচিত হয়নি। সেদিন হয়তো কোনো মুসলিম জিনের মধ্যে কেউ মারা গিয়েছিলেন, তাই তারা সেদিন জানাজা দিয়ে সেই মৃত জিনের দাফনের ব্যবস্থা করেছিলেন। তিনি আরও বলেন আমার বড় আব্বুর কপাল ভালো, তাই একজন বয়স্ক ভালো জিন তাকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে, তার জীবন রক্ষা করেছে। এই ছিল ঘটনা, 100% সত্য ঘটনা। আর আমার বড় আব্বু আজও বেঁচে আছেন। আমি তার কাছে থেকেই শুনেছি ঘটনা। এটা প্রথম কোথাও শেয়ার করলাম, আর এর দায়িত্ব সব আমার। যদি ভালো লাগে, সিলেক্টেড হয়, আমাকে জানাবেন। আমার কাছে আরও ঘটনা আছে, সময় করে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং আপনার ঘটনার জন্য। অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা অনেকদিন পর আমরা পেলাম। যেহেতু আপনি বলেছেন আপনার কাছে অনেক ঘটনা আছে, আমরা আশা করবো যে আপনি খুব শীঘ্রই আমাদের কাছে আবারও আপনার সেই যেগুলো ঘটনা পাঠাননি সেগুলো পাঠাবেন। এবং আপনারাও যদি পাঠাতে চান আমাদের কাছে আপনাদের জানা শেয়ার ঘটনা, তাহলে যেটা করতে হবে সিম্পল, আমাদের ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। যে আপনার ইমেল ইনবক্সে গিয়ে বাংলায় টাইপ করতে হবে আপনার ঘটনাটি এবং পাঠিয়ে দিতে হবে ভূতের ডাক bd@gmail.com, which is BHOOTERDAK bd@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনাটিকে পাঠিয়ে দিন আমাদের কাছে। কোনো শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনাটা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। এবং যারা দেশের বাইরে আছেন সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, চাইলে লেখাও পাঠাতে পারেন।
এ পর্যায়ে আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। ব্রেকের পর আবার ফিরে এসে আমরা আরও ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে সেগুলো শুনবো। সো ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সে পর্যন্ত সাথেই থাকুন, শুনতে থাকুন ভূতের ডাক। ওয়েলকাম ব্যাক। ব্যাকের পরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং এনজয় করছেন। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম মাসুম ভাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন, ভালো দলে আছেন। আমি আহমদ রোহান আছি যশোর থেকে। যাই হোক, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটার কোনো বাহিরের ঘটনা না, সেটা আমার নিজের গ্রামের একটি ঘটনা। ঘটনাটি ঘটে আমাদের যশোরের একটি গ্রামের। সঙ্গত কারণে আমি গ্রামের নাম উল্লেখ করলাম না, যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তার আগে একটু বলে নেই, আপনারা অনেকেই হয়তো অনেক ঘটনা শুনে থাকেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেসব ঘটনা যদি আপনাদের নিজ গ্রামে বা এলাকায় ঘটে তখন আপনাদের কেমন লাগবে? ঠিক আজকের ঘটনাটাও সেরকম। আমার গ্রামের একটু বর্ণনা দেই। আমাদের গ্রামটি ছিল বেশ বড়, গাছপালায় ভরা একটি শান্ত এবং নীরব গ্রাম। গ্রামটিতে আছে বড় একটি পুকুর, আর সেই পুকুরের উপর আছে বিশাল এক বাঁকানো তাল গাছ, যেখানে কিছু ভয়ের জিনিস আছে। লোকমুখে শোনা যায়, আর সেই পুকুরের পাশ দিয়ে চলে গেছে লোকজনের চলাচলের প্রশস্ত রাস্তা, আর সোজা রাস্তা দিয়ে গিয়ে পুকুরের কিছু দূরেই বাঁশঝাড়ে ঘেরা একটি বিশাল পারিবারিক গ্রাম্য কবরস্থান, যেখানে দিনের বেলা গেলেও গা ছমছম করে। আর তার পাশ দিয়ে চলে গেছে বড় ফাঁকা একটি মরা বিল, যাকে বলা হয় হুগলা। এসব মিলিয়ে তৈরি করেছে একটা ভয়ঙ্কর গ্রাম। এবার মূল ঘটনায় আসা যাক। ঘটনাটা এক সময় ছিল বর্ষাকাল। দিনটি ছিল বৃহস্পতিবার। গ্রামের একটি লোক, নাম রমিজ মিয়া, একজন ইজি বাইক চালক। সে রাত 1টা পর্যন্ত বাইক চালিয়ে গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে আসতে শুরু করে। সেদিন হালকা বৃষ্টি পড়ছে, আর চারদিকে মৃদু ঝিঝি পোকার ডাক আর বিটঘটে অন্ধকার। মাঝে মাঝে আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানি, আর সেই বিলের দিকটা থেকে মৃদু শিয়ালের ডাক বুক কাঁপিয়ে দিচ্ছে। আগে বলে রাখি, রমিজ মিয়ার বাড়ি যেতে হয় সেই পুকুরের পাড় দিয়ে। সে যখন বাইক নিয়ে পুকুরের পাশ কাটিয়ে যাচ্ছিল, হঠাৎ সে একটা চাপা কান্নার শব্দ শুনতে পায়। সে খেয়াল করে শব্দটা পুকুরের মধ্যে থাকা তাল গাছ থেকে আসছে। এবার সে ওই দিকে তাকায় এবং দেখতে পায় একটি মহিলা বাঁকানো তাল গাছের উপরে পেছন ফিরে বসে আছে। তার পা দুটি পানির মধ্যে, তার পরনে ধবধবে সাদা শাড়ি, চুলগুলো ছড়ানো, কিন্তু সে পিছন ফিরে আছে এবং কান্না করছে। সে ভাবলো, এত রাতে এখানে মহিলাটা কি করছে? হয়তো বাড়ি থেকে রাগারাগি করে এসেছে গলায় ফাঁস দিতে। এবার সে গাড়িটাকে একটু সামনে দাঁড় করিয়ে রেখে যায় মহিলাটির কাছে, গিয়ে পিছন দিক থেকে বলে, কে আপনি? এত রাতে এখানে কি? বাড়ি চলে যান। যেই না কথাগুলো বলছে, অমনি মহিলাটি তার দিকে ঘুরে তাকায়। তখন সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে এটি বিষণ্ণ চেহারা, যার চোখ দুটো ছিল পুরোই সাদা, আর মুখটা আগুনের ঝলসানো, আর মুখ দিয়ে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। আরও দেখে সে অশ্বরের সাথে একটি বাচ্চা। সে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং একসময় সে বলে ওঠে, আয় আমার কাছে আয়। এই বলে ভয়ানক অট্টহাসি হাসতে থাকে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড় দেয়, আর বাড়ির সাথে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখে তার বাড়িতে তাকে ঘিরে অনেক লোকের ভিড়, আর সবাই বলে কি হয়েছিল রাতে। এবার সে রাতের ঘটনাগুলো খুলে বলে। এতে আশেপাশের লোকজনের মনে ভয়ের দানা বাঁধে, আর রমিজ মিয়াকে ভালো কবিরাজ দেখানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রমিজ মিয়া দিন দিন কেমন পাগলের মতো হয়ে যায়। সে হঠাৎ গভীর রাতে বারবার ছুটে যায় সে পুকুরের পাড়ে। এই ঘটনার ঠিক 7 দিন পর সেই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় রমিজ মিয়ার লাশ। ঘটনার একটি জায়গায় তিনি বলেছেন যে এই যে বাচ্চাটি ছিল, তিনি বলেছেন যে যে বাচ্চাটি তিনি খাচ্ছিলেন, তো এই যে আদমখোরের কথা আমরা শুনি, এবং এই যে একটা অদ্ভুত টান, এবং সেই টানের কারণে মৃত্যু হয় রমিজ মিয়ার, জীবন দিতে হয় তাকে। এই ব্যাপারগুলো খুবই অদ্ভুত। আমরা জানি যে ঢাকাতেও এরকম আদমখোরের সন্ধান পাওয়া গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো এরকম আদমখোরেরা আছেন, আমি ঠিক জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি চলে যাচ্ছি ঘটনা 2।
একদিন গ্রামের একজন লোক, তার নাম তুহিন, সে শহরের একটি কাপড়ের দোকানে কাজ করত। একদিন দোকান বন্ধ করে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় 2টার মতো হবে। সে মেইন রোড থেকে নেমে গ্রামের কাঁচা রাস্তা ধরে একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে থাকে। সে যে রোদ দিয়ে আসছিল, যেহেতু সময়টা বর্ষাকাল ছিল, রাস্তাটি ছিল প্রচুর কাদামাখা রাস্তায়। এক পাশে ছিল পাট ক্ষেত, আরেক পাশ দিয়ে একটু হালকা টাইপের বাগান, যার ভিতরে 4টা পারিবারিক কবর আছে। আর মাঝখান দিয়ে সেই রাস্তা ধরে চলেছে তুহিন মিয়া। তার আগে একটু বলে নিই, তুহিন মিয়া ছিল খুব সাহসী এবং কিছু প্যারানর্মাল বিষয়ে অভিজ্ঞ। আর তাই সে যখন সেই পারিবারিক কবরস্থান আর পাট ক্ষেতের মাঝামাঝি চলে এসেছে, তখন সে খেয়াল করে তার পাশ দিয়ে একটা কালো ছায়া মূর্তির মতো কিছু পারিবারিক কবরস্থানের মধ্যে থাকা শ্যাওড়া গাছটিতে উঠে গেল। তখন সে একটু ভালো করে খেয়াল করলো এবং একটি ভয়ানক দৃশ্য দেখতে পেল। সে দেখে চাঁদের আবছা আলোয় একটি যুবতী মেয়ে, বিভৎস গায়ে কোনো কাপড় নেই, চোখের কুঠুলিতে চোখ নেই, পুরো খালি চুলগুলো এলোমেলো, তার হাতে একটি কালো রঙের দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বিভৎস অবয়বটি সেই শ্যাওড়া গাছ থেকে নেমে তার দিকে এগিয়ে আসে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পায় এবং মনে মনে ভাবে আজ তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সে মনকে শান্ত করে সূরা কালাম পাঠ করতে থাকে এবং নিজের শরীরটা বন্ধ করে নেয়। এরপর তাকে ঘিরে একটি বড় বৃত্ত এঁকে ফেলে। তারপর সে বৃত্তের মধ্যে সে দাঁড়িয়ে যায়। এতে দেখা যায় সেই বিভৎস অবয়বটি তার কাছে আসতে পারছে না। সে খালি হাতে থাকা দড়িটি নিয়ে তুহিন মিয়ার গলায় পড়াতে চাচ্ছে, কিন্তু পারছে না। এভাবে সময় যেন যাচ্ছেই না। তুহিন মিয়ার গলা শুকিয়ে এসেছে। ছোড়া পড়তে পড়তে এভাবে কতক্ষণ কেটেছে বুঝতে পারছে না। এক সময় সব শান্ত হয়ে যায়। দূরের মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান এবং নারীরূপী সে অবয়বটি রাগান্বিত হয়ে কর্কশ কণ্ঠে বলে, আজকে তাকে তোকে ছেড়ে দিয়েছি বা সে বেঁচে গেছে। ঘটনা 3 গ্রামে একদিন এক রাতে আমাদের এলাকায় খুব পরহেজগার একজন মানুষ এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান। প্রতিদিনের মতো গভীর রাতে ঘুম থেকে ওঠেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সে সময় বাইরে থাকা টিউব ওয়েলে উজু করার জন্য যান। হঠাৎ ঘোড়ার শব্দের শুনতে পান তিনি। ভাবেন এত রাতে ঘোড়া আসবে কোথা থেকে। একটু কৌতূহলী হয়ে তার বাড়ির সামনের রাস্তায় তিনি তাকান। তারপর এক ভয়ানক দৃশ্য দেখতে পান তিনি। দেখেন একটি মাথাবিহীন ঘোড়া তার দিকে এগিয়ে আসছে। ঘোড়াটি গজগজ করতে করতে সামনে এগিয়ে আসছিল এবং তার সামনে দিয়ে দৌড়ে হোগলা বিলটার দিকে গেল। মাথাবিহীন ঘোড়া এটা দেখে তিনি প্রচণ্ড ভয় পান এবং সে রাতে আর নামাজ পড়েন না। পরবর্তী শোনা যায় এরকম দৃশ্য অনেকেই রাতে দেখেছে এবং খুব বাজেভাবে ভয় পেয়েছে। ঘটনা 4, একদিন রাতে আমাদের গ্রামের এক ব্যক্তি, তার নাম হাসান মিয়া, যার বাড়িটি ছিল বাঁশবাগানের কাছে রাস্তার ধারে। একদিন অনেক রাতে হাসান মিয়ার স্ত্রী হঠাৎ বাইরে যাওয়ার প্রয়োজন হয়। সেদিন বাইরে ছিল 10টা রাত। যেহেতু অনেক রাত, সে কারণে কাউকে না ডেকে একাই যান বাইরে। যখন তিনি রাস্তার পাশে থাকা টিউবওয়েলের কাছে এসেছেন, তখন একটু ঝুমুর হাজর শব্দ শুনতে পান। শব্দটা ক্রমাগত ঝুমুর বাঁধার শব্দ ক্রমাগত বাঁশবাগানের দিক থেকে একটু একটু করে আসছে। হঠাৎ তার বাড়ির সামনে এসে থেমে যায়। এবার তিনি রাস্তার দিকে মুখ করে তাকান এবং যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন একটা লাল শাড়ি পরা যুবতী মেয়ে, যার চোখ দুটো মনে হচ্ছিল জ্বলন্ত আগুনের পিণ্ড। চাঁদের আবছা আলোয় তিনি আলো দেখতে পান। তার মুখটা অনেকটা মানুষের মতো, আবার অনেকটা শিয়ালের মতো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে তিনি প্রচণ্ড ভয় পান, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। সকালে যখন তার হুঁশ ফেরে, তখন তিনি রাতের সব কথা খুলে বলেন এবং এই ঘটনার পর থেকে প্রতি রাতে মধ্যরাতে তিনি ওই শব্দ শুনতে পেতেন। শোনা যায় এই শব্দ অনেকেই শুনতে পেয়েছেন। শব্দটি খেয়াল করলে বোঝা যায় সেই বাঁশবাগানের মধ্যে উঠে লোকজনের চলাচলের রাস্তা ধরে পুকুরের পাড় দিয়ে সোজা সেই বিলের দিকে শব্দটা চলে যায়। ঘটনা 5, রাত আনুমানিক 11টার মতো হবে। তখন গ্রামের একটা ছেলে গ্রামের সেই বাঁশবাগানের উপরের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল দোকানে। একটা জিনিস কেনার প্রয়োজন ছিল তার। সে যখন বাঁশবাগানের ঠিক মাঝামাঝি চলে এসেছে, খেয়াল করে বাঁশবাগানের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে। এটা থেকে খুব ভয় পেয়ে যায় সে। মনে মনে ভাবে এত রাতে বাঁশবাগানে আগুন জ্বলছে কেন। সেটা দেখতে যাওয়ার সাহস হয় না।
তার সে দৌড়ে গ্রামের মসজিদের হুজুরের কাছে যায় আর সাথে সাথে গ্রামের অনেক লোকজনদেরকে ডেকে নিয়ে আসে দেখানোর জন্য। সবাই সে এই দৃশ্য দেখতে পায়। হুজুর সহ সবাই যখন কাছে যায় তখন সবাই দেখতে পায় বাঁশবাগানের ভেতরে থাকা একটি পুরনো কবরে আগুন জ্বলছে। সেটা দেখে সবাই অনেক ভয় পায়। সবাই বলে, হায় হায়, কি অলক্ষণীয় কাণ্ড। এবার হুজুর একটু এগিয়ে গিয়ে জোরে জোরে সূরা পাঠ করেন এবং 3 বার কবরটিতে ফু দেন। সাথে সাথে আগুন নিভে যায়। সবাই যখন বাড়ি ফিরে আসতে যায় তখন সবাইকে অবাক করে দিয়ে কবরটিতে আবারও আগুন জ্বলতে শুরু করে। হুজুর সহ সকলেই অনেক ভয় পান এবং অনেকে সেখান থেকে দৌড়ে পালান। হুজুর আবার সেরকম দোয়া পড়ে ফু দেন এবং আগুন নিভে যায়। আবারও পিছন ফিরে যাওয়ার সময় আগুন জ্বলে ওঠে। এরকম 3 বার এই ঘটনা ঘটে। হুজুর যখন সূরা কালাম পড়ে আজান দেন তখন আগুন নিভে যায় আর আগুন ধরতে দেখা যায় না। সবাই তারপর সেখান থেকে চলে আসে আর দিনের বেলাতেও কেউ ওই দিকটায় যায় না। এই ছিল আমাদের গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা, বিশেষ ঘটনা। এখনো এরকম কিছু ঘটনা ঘটতে দেখা গেছে। অনেক হুজুর কবিরাজরা জানাচ্ছে গ্রামে এখন পর্যন্ত এসব ঘটনা। তো এসবের কোনো ব্যাখ্যা এখন পাওয়া যায়নি। আশা করছি এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য, এবং আশা করছি সামনে আরও কি হয় এবং কী ধরনের ঘটনা ঘটে সেই ব্যাপারে অবশ্যই আপনি আমাদেরকে ইনফর্ম করবেন এবং আবারও ঘটনা পাঠাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি আপনাদের জানা সেরা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutetdag@gmail.com, which is BHOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন ভূতের ডাক। ভূতের ডাক।